the Earth's great sculpture, an exploration of glacier and the landscape they create. আজকের আলোচনার বিষয় গ্লাসিয়াল অ্যান্ড গ্লাসিয়েটেড ল্যান্ডফর্ম, হিমবাহ এবং হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম সবটাই আলোচনা করা হবে। তাই এই ক্লাসটি যেমন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, এসএলএসটি, তার সাথে সাথে যারা ইংলিশ মিডিয়ামের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য উপযুক্ত। আমরা আলোচনায় ঢুকে যাই। তাহলে আজকের আমাদের বিষয় গ্লাসিয়াল অ্যান্ড গ্লাসিয়েটেড ল্যান্ডফর্ম। প্রথমত আমাদেরকে গ্লাসিয়াল কাকে বলে সেটা একটু জেনে নেব। গ্লাসিয়াল কাকে বলে? ফার্স্ট অফ অল, গ্লাসিয়াল হচ্ছে আ রিভার অফ আইস, একটা বরফের নদী। গ্লাসিয়াল বলতে আমরা বোঝাই বরফের নদী। নদী আমরা দেখেছি এবং এ ফোর্স অফ নেচার, প্রকৃতির দ্বারা প্রাকৃতিক শক্তির দ্বারা যখন একটা নদী প্রবাহিত হয়, ঠিক একই রকমভাবে বরফগুলো যখন প্রাকৃতিক শক্তির দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, সেগুলোকে আমরা গ্লাসিয়াল বলে থাকি। আর একটু ভালোভাবে আমরা সংজ্ঞাটা দেখে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। আ গ্লাসিয়ার ইজ আ মুভিং আইস মাস। গ্লাসিয়াল হচ্ছে একটা মুভিং আইস মাস দ্যাট ফ্লোজ ডাউন স্লোপ আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ গ্রাভিটি, যেটা গ্রাভিটির দরুন উঁচু থেকে নিচু অংশের দিকে প্রবাহিত হয়। তাহলে গ্লাসিয়াল মানে বুঝতে পারলাম আমরা মুভিং আইস মাস। একই রকম ভাবে আমরা নদী পড়ানোর সময় দেখেছিলাম বা বলেছিলাম, নদী কি হয় ভূমির ঢাল অনুসারে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় জলটা প্রবাহিত হয়, সেগুলোকেই আমরা নদী বলি। একই রকম ভাবে যখন ভূমির ঢাল অনুসারে এবং গ্রাভিটি অনুসারে বরফ বা আইসগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়, তখন সেগুলোকে আমরা গ্লাসিয়াল বলি। বর্তমান সময়ে যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই, এটা হচ্ছে বর্তমান সময়ের পৃথিবী। বর্তমান সময়ের পৃথিবীটাকে যদি আমরা দেখি, খুব অল্প অংশ বরফ দিয়ে ঢাকা। যদি ভালো করে ছবিটাকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো এই ব্লুইশ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে বরফ দিয়ে ঢাকা, অর্থাৎ সেইগুলোতে মাত্র গ্লাসিয়াল পাওয়া যায়। তাহলে গোটা পৃথিবীটাকে যদি 100% ধরা হয়, গোটা পৃথিবীটাকে যদি তার মাত্র 10% হচ্ছে গ্লাসিয়াল দ্বারা পূর্ণ, অর্থাৎ মাত্র 10% বর্তমান সময়ে 10% গ্লাসিয়ার দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ সারা গোটা পৃথিবীর মাত্র 10% অংশে রয়েছে গ্লাসিয়ার। কিন্তু আজ থেকে যদি 2 থেকে 3 মিলিয়ন বছর আগে চলে যায়, আইস এজে চলে যায়, তাহলে আমরা দেখতে পাবো তখন সারা পৃথিবীর 1/3 অংশ বরফ দিয়ে ঢাকা ছিল। 1/3 অংশ, এই ছবিটা দেখলেই আমরা দেখতে পাবো প্রায় বৃহৎ একটা অংশ বরফ দিয়ে ঢাকা ছিল। এরপরে যদি আমরা দেখি, টুডে গ্লাসিয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 10% অফ দ্য আর্থ সারফেস। গোটা পৃথিবীর মাত্র 10% হচ্ছে বর্তমান সময়ে বরফ দ্বারা পরিপূর্ণ বা গ্লাসিয়াল দ্বারা পরিপূর্ণ। বাকি অংশটা আইস, ওই 2 থেকে 3 মিলিয়ন বছর আগে যেটা আমি তাদেরকে বললাম সেটাই এখানে লেখা আছে। নেক্সট আমরা বাকি অংশের দিকে যাব। যদি স্নোফ্লেক টু সলিড আইস, স্নোফ্লেক থেকে কিভাবে সলিড আইস তৈরি হয় সেটা আগে দেখে নেব। তার আগে একটা কনসেপ্ট আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, সেটির নাম হচ্ছে স্নো লাইন। স্নো লাইন কাকে বলে সেটা আমরা আগে দেখে নেব। স্নো লাইন বলতে বোঝানো হয় যে লাইন বরাবর বা যে লাইনের উপরে গেলে জল জমে বরফে পরিণত হয় এবং যে লাইনের নিচে এলে বরফ গলে জলে পরিণত হয়, সেটাকেই আমরা স্নো লাইন বলবো। আরো একটা আমি যদি ডায়াগ্রাম আঁকি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। যদিও আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, তারপরেও আমি তোমাদেরকে একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দেখো, যদি এটা একটা, আমি ধরে নিলাম এটা একটা পর্বত, এটা একটা পর্বত এবং এটা হচ্ছে সি লেভেল। এই পর্বতটা রয়েছে সি লেভেলে রয়েছে। আমরা যে কোনো পর্বতের হাইট কিসে থেকে মাপি? সি লেভেল থেকে মাপি। তো এটা হচ্ছে সি লেভেল। তো এই সি লেভেল থেকে আমরা যদি পর্বতের দিকে যাই, উপরের অংশের দিকে যাই, তাহলে দেখতে পাবো বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট অংশের পর, ধরে নিলাম এই একটা জায়গা রয়েছে, এই অংশের উপরে উঠে গেলে, এটার উপরে উঠে গেলে জল জমে সবসময় বরফে পরিণত হয়। কিন্তু এই রেখাটির নিচে নেমে গেলেই জল কি হয়? বরফ গলে জলে পরিণত হয়। তখন আমরা এই লাইনটাকে বলবো স্নো লাইন। স্নো লাইন, অর্থাৎ যে লাইনের উপর, এটা কিন্তু কি আদৌ আমরা বাস্তবে খুঁজে পাবো না, এটা একটা কাল্পনিক লাইন। এটাও কিন্তু আমরা কল্পনা করিনি যে এই লাইন বরাবর এখন কি হচ্ছে, বরফ, যেহেতু জল জমে বরফে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ এর উপরে সবটাই বরফ আছে,
তাই এই লাইনটাকে আমরা স্নো লাইন বলে নিচ্ছি। আবার এই লাইনের নিচে যখনই চলে আসছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? বরফগুলো সমস্ত গলে জলে পরিণত হচ্ছে। তাই এই লাইনটাকে আমরা স্নো লাইন বলব। তাহলে স্নো লাইন কি এক জায়গায় ফিক্সড থাকে? সব জায়গায় সমানভাবে থাকে? না, স্নো লাইন কিন্তু সব জায়গায় একই রকমভাবে ফিক্সড থাকে না। স্থান এবং সময় ভেদে এই স্নো লাইনের পরিবর্তন হয়। যদি আমরা দেখি, এই ডায়াগ্রামটা তোমরা দেখো, এই একটা ডায়াগ্রাম দেওয়া আছে। যদি আমরা পোলার রিজিয়নের কথা বলি, আমাদের পৃথিবীটাতেও বিভিন্ন রিজিয়নে ভাগ রয়েছে। পোলার রিজিয়ন থেকে শুরু করে ইকুয়েটোরিয়াল রিজিয়ন এবং টেম্পারেট রিজিয়ন, ট্রপিক্যাল রিজিয়ন, সেই সমস্ত রিজিয়নগুলোকে যদি আমরা দেখি, তাহলে রিজিয়ন ওয়াইজ কিন্তু এই স্নো লাইনটা আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়। যেমন পোলার রিজিয়নে স্নো লাইনটা রয়েছে অ্যাট দ্য সি লেভেল, অর্থাৎ 0 মিটারে। কারণ কি? পোলার রিজিয়ন হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। সেখানে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি বা 0 ডিগ্রির কমে থাকে সবসময়। অতএব সেখানটা কি থাকে? বরফ দ্বারা পরিপূর্ণ থাকে। কখন থেকে? সি লেভেল থেকেই বরফ দ্বারা পরিপূর্ণ থাকে। অতএব আমাদেরকে স্নো লাইন খুঁজতে গেলে আর কোনো উপরে উঠতে হয় না। সি লেভেলে দাঁড়ালেই আমরা স্নোর উপরে দাঁড়িয়ে পড়ব। অর্থাৎ পোলার রিজিয়নে সবসময় কি থাকি আমরা? স্নোর উপরে দাঁড়িয়ে থাকি বা বরফের উপরে দাঁড়িয়ে থাকি। অতএব আমরা এটাকে কি বলব? সি লেভেল, মানে কি বলবো এটাকে? তাহলে পোলার রিজনে স্নো লাইনটা কোথায় হবে? 0 মিটারে। 0 মিটারে। অপরদিকে ইকুয়েটোরিয়াল রিজনে যদি আমরা দেখি, ইকুয়েটোরিয়াল রিজনটা হচ্ছে সবথেকে হট রিজন এবং সেই অঞ্চলে কি হয়? স্নো লাইনটা কোথায় রয়েছে? ৫,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় অবস্থান করছে। কোথা থেকে? সি লেভেল থেকে। সি লেভেল থেকে ৫,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় ইকুয়েটোরিয়াল রিজনে স্নো লাইনটা অবস্থান করছে। এবং হাইয়েস্ট এলিভেশন কোথায় রয়েছে? হাইয়েস্ট এলিভেশন রয়েছে আন্দিজ অ্যান্ড টিবেটান প্লেটুতে। এই দুটো জায়গাতে স্নো লাইন সবথেকে উঁচু অবস্থানে দেখতে পাওয়া যায়। তাহলে সবথেকে উঁচুতে স্নো লাইন কোথায় অবস্থান করছে? সবথেকে উঁচুতে স্নো লাইন অবস্থান করছে অ্যান্দিজ পর্বতে বা অ্যান্দিজ মাউন্টেনে অ্যান্ড তিবেতান প্লেটুতে। কত মিটার উচ্চতায় অবস্থান করছে? ৬,৫০০ মিটার উচ্চতায় অবস্থান করছে। এই স্নো লাইনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তোমরা যখন নোটগুলো দেখবে, বিশেষ করে আমাদের আহ, যারা পিএইচডির ব্যাচে রয়েছে, তারা যখন নোটগুলো দেখবে, তোমাদের জন্য আমি একটু দেখাচ্ছি, তখন দেখবে খুব সুন্দরভাবে নোটের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নোটটা। তো এই নোটের মধ্যে দেখবে সুন্দরভাবে আমরা পরপর সুন্দর স্নো লাইন কাকে বলে, ওইটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পড়ানো হচ্ছে। নোটগুলো তোমরা পেয়ে যাবে, অ্যাপসের মধ্যেই পেয়ে যাবে। পোলার রিজিয়ন, ইকুয়েটোরিয়াল রিজিয়ন, হাইয়েস্ট এলিভেশন, এই কোথায় কি আছে সমস্তটা সুন্দরভাবে অনলাইনের আকারে সুন্দরভাবে দেওয়া আছে। এই ক্লাসটা করার পরে তোমরা যখন নোটটা পড়ে নেবে, তখন তোমাদের আশা করি সমস্ত কনসেপ্ট বিল্ড হয়ে যাবে এবং কোনো অসুবিধা থাকবে না। চলো আমরা ক্লাসে ফিরে যাই। বাকি সমস্ত কিছু যা পড়াচ্ছি সমস্তটার নোট সুন্দরভাবে দেওয়া আছে এখানে। তো যদি আমরা এখানে আসি, তাহলে আমরা দেখব স্নো কিভাবে ধীরে ধীরে একটা আইসে পরিণত হচ্ছে, বরফে পরিণত হচ্ছে, সেগুলোকে আমরা দেখব। দেখো প্রথমে কি থাকে? স্নো থাকে। ফ্লাফি স্নোগুলো কেমন হয়? ফ্লাফি হয়, লো ডেনসিটি হয়। তাহলে লো ডেনসিটি ফ্লাফি বরফ যেগুলো থাকে সেগুলোকে আমরা স্নো বলছি। এবং স্নোটা যখন পরবর্তীতে আরো একটু জমাট বাঁধে, সামান্য জমাট বাঁধে, সেটাকে আমরা বলি গ্রানুলার স্নো, বিগিনস টু কম্প্যাক্ট। তাহলে সেই গ্রানুলার স্নো কখন থেকে শুরু হচ্ছে? তখন থেকে কম্প্যাক্ট হতে শুরু হচ্ছে। অর্থাৎ আইসগুলো যখন কম্প্যাক্ট হতে শুরু হচ্ছে, তখন সেগুলোকে আমরা বলছি গ্রানুলার স্নো। নেক্সট কি? গ্রানুলার স্নো থেকে তৈরি হচ্ছে ফার্ন অ্যান্ড নেভে। এই ফার্ন অ্যান্ড নেভে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে এবং তোমাদেরও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমত, যখন এই গ্রানুলার স্নোটা প্রাথমিক অবস্থায় রয়েছে, সেগুলোকে আমরা ফার্ন বলি এবং তারপরে যখন আরো একটু কম্প্যাক্ট হয়, সেগুলোকে আমরা নেভে বলি। তো বা কিছু বইতে পাবে, বিশেষ করে শাবিন্দর সিং এর বইতে পাবে ফার্ন এবং নেভে তিনি কিন্তু একই টার্মে ইউজ করেছেন। অর্থাৎ যাকে তিনি ফার্ন বলেছেন সেটাকেই নেভে বলা হয়েছে। তাহলে ফার্ন বা নেভেটা কি? সেমি কম্প্যাক্টেড ডেনজার স্নো। সেমি কম্প্যাক্টেড এবং যেটি আরো বেশি ঘনীভূত হয় স্নোটা, তখন সেটাকে আমরা ফার্ন অথবা নেভে বলতে পারছি। নেক্সট, সলিড গ্লাসিয়ার আইস। তারপরে কি তৈরি হচ্ছে? এই স্নো ফার্ন এবং নেভে থেকে যখন আরো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে স্নোগুলো, তখন তৈরি হচ্ছে আমাদের সলিড গ্লাসিয়াল আইস তৈরি হচ্ছে। এই সলিড গ্লাসিয়াল আইসটা কেমন হয়? ফুললি কম্প্যাক্টেড ডেন্স আইস ক্যাপেবল অফ মুভমেন্ট। এটা মুভমেন্টের পক্ষে বা মুভমেন্ট করার ক্যাপেবল।
তাহলে ক্যাপাবল কারা হচ্ছে? এই সলিড আইসটা। মানে গ্লাসিয়াল কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? গ্লাসিয়েটেড ল্যান্ডফর্ম কাদের দ্বারা তৈরি হচ্ছে? সলিড গ্লাসিয়াল আইস দ্বারা তৈরি হচ্ছে। বোঝা গেছে? বেশ, চলো নেক্সট। আমরা যদি গ্লাসিয়ালকে ভাগ করি বা গ্লাসিয়ালের ডিভিশন দেখি, তাহলে মূলত দুটো ডিভিশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে কন্টিনেন্টাল গ্লাসিয়ার, অপরটা হচ্ছে মাউন্টেন গ্লাসিয়ার। কিন্তু পিডমন্ট গ্লাসিয়ারের নামও তোমরা শুনে থাকবে। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি বলা হয় গ্লাসিয়ারের ডিভিশন, তাহলে কিন্তু আমরা দুটো ভাগকেই দেখবো, ভাগকেই মনে রাখবো। পিডমন্টের কথা বলবো, আসছি, সেগুলো দেওয়া আছে। ফার্স্ট কি? কন্টিনেন্টাল গ্লাসিয়ার। কন্টিনেন্টাল মানে কি? সমস্ত গ্লাসিয়ার গুলো কন্টিনেন্টের মধ্যেই সৃষ্টি হয়েছে। মানে আমরা জানি কন্টিনেন্টের মধ্যে কিভাবে সৃষ্টি হবে? যখন ধরো 0 ডিগ্রিতে, অর্থাৎ সি লেভেল থেকে 0 ডিগ্রিতে কোথায় রয়েছে? দুই পোলার রিজিয়নে, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন দুই পোলার যেটা রয়েছে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, সেখানে কি কন্টিনেন্টের মধ্যে বরফ বিছিয়ে রয়েছে। সেই বরফগুলোকে আমরা বলি কন্টিনেন্টাল গ্লাসিয়ার। অপরদিকে আমরা জানি টপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে, এবং বিভিন্ন মাউন্টেন রেঞ্জগুলোতে আমরা যখন যাব, বিশেষ করে ইকুয়েটোরিয়াল এরিয়াতে ৬০০০ মিটারের উপর যখন আমরা চলে যাব, তখন দেখব কি সমস্ত পর্বতগুলো বরফ দিয়ে ঢাকা রয়েছে, এবং সেই বরফ দিয়ে ঢাকা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গ্লাসিয়ার, এবং সেই গ্লাসিয়ারগুলোকে আমরা বলবো মাউন্টেন গ্লাসিয়ার বা ভ্যালি গ্লাসিয়ার। তাহলে মাউন্টেন গ্লাসিয়ার বা ভ্যালি গ্লাসিয়ার আমরা বুঝতে পারলাম, যে গ্লাসিয়ারগুলো পর্বতে রয়েছে। আর কন্টিনেন্টাল গ্লাসিয়ার কোনগুলোকে বলবো? যে সমস্ত গ্লাসিয়ারগুলো মহাদেশে রয়েছে। এরপরে এখানে কিছু মনে রাখার বিষয় রয়েছে। মেসিভ ডোম অফ আইস আনকনস্ট্রেন্ড বাই টোপোগ্রাফি। আইস শিট কি? এরিয়া, মানে এই যে কন্টিনেন্টাল গ্লাসিয়ারের এরিয়া সব থেকে বেশি, 50,000 স্কোয়ার কিলোমিটার। আন্টার্কটিকায় রয়েছে, গ্রিনল্যান্ডে রয়েছে। আর এটা হচ্ছে, বেশ, এগুলো হচ্ছে গ্লাসিয়ারেরই একটা অংশ, আইস শিট যেটাকে বলছি। এখান থেকে তোমাদের আর যেটা জানতে হবে, দেখো, বডিজ অফ আইস ফ্লোয়িং থ্রু ভ্যালি কনস্ট্রেন্ড বাই রক ওয়াল অলসো নোন অ্যাজ দ্য আলপাইন টাইপ অফ গ্লাসিয়ার। যেমন আমাদের সিয়াচেন গ্লাসিয়ার রয়েছে, গঙ্গোত্রী গ্লাসিয়ার রয়েছে। তো সিয়াচেন এবং গঙ্গোত্রী এগুলো কি ধরনের গ্লাসিয়ার হয়ে গেল? মাউন্টেন গ্লাসিয়ার হয়ে গেল। সিয়াচেনের লং হচ্ছে 72 কিলোমিটার, আর গঙ্গোত্রী গ্লাসিয়ার লং হচ্ছে 25 কিলোমিটার। বোঝা গেল? এরপরে এই যে কন্টিনেন্টাল গ্লাসিয়ার রয়েছে, কন্টিনেন্টাল গ্লাসিয়ারে কতগুলো টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ভূমিরূপ তৈরি হয় কন্টিনেন্টাল গ্লাসিয়ারের। সেই ভূমিরূপগুলোকে আমরা দেখব। প্রথমত কি? আইস শিট তৈরি হচ্ছে। আইস শিট কাকে বলবো? আইস শিট মানে কি? দেখো, আমরা শিট কথাটা শুনেছি। শিট মানে কি? চাদর। আইস শিট মানে কি? বরফের চাদর। যখন বৃহৎ একটা অংশ বরফ দ্বারা ঢাকা থাকবে চাদরের মতো করে, সেগুলোকে আমরা আইস শিট বলি। আইস শিটগুলো মোটামুটি 50,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে সেগুলো বরফ দিয়ে যখন ঢাকা রয়েছে, সেগুলোকে আমরা বলি আইস শিট। আর একটা টার্ম ইউজ করবো আমি, আইস ক্যাপ। ক্যাপ কাকে বলবো? ক্যাপ কি? মাথায় পরে থাকি আমরা, টুপি, অল্প অংশে থাকে, মাথাটাই ঢেকে থাকে। তো যখন বড় বড় বরফের চাই কোনো একটা নির্দিষ্ট অংশের মধ্যে রয়েছে ক্যাপ আকারে, তখন সেগুলোকে আমরা বলি আইস ক্যাপ। আইস ক্যাপ এরিয়া স্মলার দেন 50,000 স্কোয়ার কিলোমিটার। 50,000 স্কোয়ার কিলোমিটারের এরিয়ার থেকে বড় অংশগুলোকে আমরা আইস শিট বলছি। কিন্তু যখন 50,000 স্কোয়ার কিলোমিটারের থেকে কম হবে সেই আইসের পরিমাণ, তখন সেগুলোকে আমরা আইস ক্যাপ বলছি। তাহলে আইস শিট কাকে বলে আমরা বুঝলাম, আইস ক্যাপ কাকে বলে আমরা বুঝে নিলাম। একই রকম ভাবে আমাদের কন্টিনেন্টাল গ্লাসিয়ার কাকে বলে বোঝা গেল, মাউন্টেন গ্লাসিয়ার কাকে বলে বোঝা গেল। নেক্সট, এ ডাইভার্স ফ্যামিলি অফ আইস ফরমেশন। আইস ফরমেশনের আরো কিছু ডাইভার্স ফ্যামিলি নিয়ে আমি এখানে ডায়াগ্রাম তোমাদের দেখিয়েছি। প্রথমত কি? পিডমন্ট গ্লাসিয়ার্স, যে গ্লাসিয়ার্স এর কথা আমি একটু আগেই তোমাদের বলছিলাম। এই কনসেপ্টটা কি? অ্যাকচুয়ালি পিডমন্ট গ্লাসিয়ার কি? ফর্মড when several valley glaciers coalesce at a foothill zone spreading out like a fan. যখন ফুটহিল জোনে অনেকগুলো গ্লাসিয়ার একসাথে মিশে যায়, যখন ফ্যানের শেপ আকৃতি যে গ্লাসিয়ারটা তৈরি হয়, সেটাকে আমরা বলি পিডমন্ট গ্লাসিয়ার। মালাস্পিনার গ্লাসিয়ার, আলাস্কার মালাস্পিনা হচ্ছে
একটা উল্লেখযোগ্য এই পিডমন্ট গ্লাসিয়ার। নেক্সট নেক্সট কি? আইস শেলফ। আইস শেলফ, এই আইস শেলফটা কিভাবে মনে রাখবে? কন্টিনেন্টাল শেলফ থেকে আইস শেলফটা মনে রাখবে। কন্টিনেন্টাল শেলফ আমরা কাকে বলি, বা কোস্টাল এরিয়াতে যে সমস্ত সমুদ্র তীরবর্তী এরিয়াগুলোকে আমরা কন্টিনেন্টাল শেলফ বলে থাকি। সেটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। তো ঠিক একই রকম এইভাবে আইস শেলফটা মনে রাখতে হবে। এ থিক flowing sheet of ice that is attached to a coast, যেটা আইসের ভাসমান আইস যেগুলো কোস্টাল এরিয়াতে রয়েছে বা কোস্টালের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, সেগুলোকে আমরা আইস শিট বলি। যেমন কি রোজ আইস শিট অ্যান্টার্কটিকায়, অ্যান্টার্কটিকায় রোজ আইস শিট রয়েছে। এই আমরা ছবি তাহলে আইস শিট বলতে কোনটাকে বোঝানো হবে? যেগুলো আরো একটা ভালো করে বুঝে নাও, আরো একটু সুন্দরভাবে মনে রাখার জন্য। কোস্টাল এরিয়াতে যে সমস্ত বরফ আচ্ছাদিত আছে সেগুলোকে আমরা আইস শিট বলছি। শার্ক গ্লাসিয়ার, এরপরে আসি শার্ক। শার্ক নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, শার্কের থিওরিগুলো বলবো, সবই বলবো। তার আগে একটু বলে দিই, স্মলার গ্লাসিয়ার confined to the armchair shaped hollows at the head of mountain valley. গ্লাসিয়ারের মাউন্টেন ভ্যালি যখন হেডে মাথাতে আর্ম চেয়ারের মতো, হাতল ছাড়া আর্ম চেয়ারের মতো একটা ভূমিরূপ তৈরি হয়, হাতল ছাড়া আর্ম চেয়ারের মতো একটা ভূমিরূপ তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি শার্ক। ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলি? শার্ক বলে থাকি। তো এই শার্ক নিয়েও আলোচনা করব ডিটেলস। চলো নেক্সট, দ্য আনস্টপেবল অ্যাডভান্স। আনস্টপেবল অ্যাডভান্স প্রথমত কি, আমাদের এই যে গ্লাসিয়ার হচ্ছে বা বরফগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, এর কারণগুলো কি? সেই কারণগুলোকে একটু দেখে নেব। ফার্স্ট কারণ হচ্ছে গ্রাভিটি। কোনো একটা জায়গায় যখন আইস মুভ করে তার কারণ হচ্ছে গ্রাভিটি। গ্রাভিটি যদি না থাকতো আইসের কিন্তু মুভমেন্ট হতো না। তাই ভূমির ঢাল অনুসারে গ্রাভিটির জন্য আইসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। ডিটারমাইন বাই দ্য আইস থিকনেস, এছাড়া আর কি দ্বারা ডিটারমাইন হয়? আইসের থিকনেস দ্বারা। যে আইসের থিকনেস বেশি সে কিন্তু খুব দ্রুত মুভ করতে পারবে, যে আইসের থিকনেস কম সেগুলো কিন্তু মুভ করতে সমস্যা হবে। দ্য গ্রাডিয়েন্ট অফ বেড, এছাড়া আর কি রয়েছে? বেডের গ্রাডিয়েন্ট। বেডের গ্রাডিয়েন্ট মানে কি? ভূমির ঢাল। তাহলে দেখো, আইসের মুভ করার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা তিনটে পয়েন্ট পেলাম। কি কি পয়েন্ট পেলাম? গ্রাভিটি, গ্রাভিটির জন্য মুভ করে। আর কি পেলাম? থিকনেস অফ আইস, আইসের থিকনেস পেলাম। আর একটা কি পেলাম? গ্রাডিয়েন্ট অফ বেড, বেডের অর্থাৎ রক বেডের যে গ্রাডিয়েন্ট অর্থাৎ ঢাল, ভূমির ঢাল, এই সমস্ত বিষয়গুলোর জন্য আইসগুলো, বরফগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। ইন্টারনাল স্ট্রেস ইজ কম্পোজড অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড শিয়ার স্ট্রেস। তাহলে কি হচ্ছে? ইন্টারনাল স্ট্রেসের দ্বারা কি হচ্ছে? কম্পোজড অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড শিয়ার স্ট্রেস করছে। এরপরে আমরা দেখব ভেলোসিটি মেজার করব। কিসের ভেলোসিটি মেজার করব? গ্লাসিয়ারের। গ্লাসিয়ার যদি আমরা দেখি, নদী যেমন খুব দ্রুত প্রবাহিত হয়, মূলত পার্বত্য অঞ্চলে খুব দ্রুত প্রবাহিত হয়, কিন্তু যখন আমরা সমভূমিতে চলে আসি তখন ধীরে 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 প্রবাহিত হয় নদীগুলো। গ্লাসিয়ারগুলো মূলত পার্বত্য অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে প্রবাহিত হয়, এবং সেই প্রবাহটা নদীর মতো অত দ্রুত নয়, খুব ধীরে ধীরে প্রবাহিত হয়। এবং এই প্রবাহটা আমরা যদি এভারেজ স্পিড দেখি তাহলে দেখতে পাবো 3 মিটার থেকে 300 মিটার পার ইয়ার। সারা বছরে, একটা বছরে 365 দিনে কোনো গ্লাসিয়ার 3 মিটার প্রবাহিত হয় অথবা কোনো গ্লাসিয়ার 300 মিটার প্রবাহিত হয়। সারা বছরে 1 কিলোমিটারও যেতে পারে না গ্লাসিয়াররা বা গ্লাসিয়ারগুলো। কত? সারা বছরে 365 দিনে কথা বলছি, মিটারের কথা বলছি, 1 কিলোমিটারও নয়, মিটারের কথা বলছি। কিন্তু মাত্র 3 থেকে 300 মিটার মুভ করতে পারে। এর স্পিড, এভারেজ স্পিড পার ইয়ার। এরপরে আরো কিছু টার্ম আমরা জানব। গ্লাসিয়াল সার্জ কাকে বলবো? এটা হচ্ছে কোনো একটা গ্লাসিয়ার হঠাৎ করে স্পিড বেড়ে যায় এবং সেই স্পিডটা গিয়ে
বছরে ৪ থেকে ৭ কিলোমিটারে পৌঁছে যায়, তখন সেটাকে আমরা গ্লাসিয়াল সার্ক বলে থাকি। তাহলে গ্লাসিয়াল সার্ক বলবো এ সাডেন ড্রামাটিক ইনক্রিজ ইন স্পিড রিচিং 4 to 7 কিমি পার ইয়ার আর 5 মিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 5 মিটার যদি যায়, হঠাৎ করে যদি স্পিডটা বেড়ে যায়, তখন আমরা বলি তাকে গ্লাসিয়াল সার্ক। বোঝা গেছে? দেখো আমাদের গ্লাসিয়ালগুলো গড়ে ৫ থেকে ৩০০ মিটার যাচ্ছে প্রতি বছরে। কিন্তু গ্লাসিয়াল সার্ক যখন সৃষ্টি হচ্ছে, তখন পার ঘন্টায় সে ৫ মিটার যাচ্ছে। নেক্সট কিছু কি টার্ম দেখব। অ্যাডভান্সমেন্ট। অ্যাডভান্সমেন্ট হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট, রিট্রেট, উইথড্রয়াল অফ দ্য গ্লাসিয়াল ফ্রন্ট, অ্যাবলেশন, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য গ্লাসিয়াল ফ্রন্ট। অ্যাবলেশন মানে হচ্ছে ডিস্ট্রাকশন অথবা মেল্টিং। যখন গ্লাসিয়ারের ফ্রন্টের অংশটা গলে যায়, তখন সেটাকে আমরা অ্যাবলেশন বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট। দ্য স্কাল্পচার টুল, হাউ গ্লাসিয়ার্স কার্ভ দ্য আর্থ। দ্য স্কাল্পচার টুল, হাউ গ্লাসিয়ার্স কার্ভ দ্য আর্থ। কিভাবে গ্লাসিয়ার আর্থের মধ্যে কার্ভ সৃষ্টি করে বা বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করে আমরা দেখব। দেখো, আমরা যদি আরো সোজা করে বলি, সোজা বাংলায় বলে থাকি, তাহলে নদী যখন পড়ানোর সময় বলা হয়েছিল নদী কত প্রকারের ক্ষয় করে। আমরা নদীর ৫টা প্রক্রিয়ায় ক্ষয় আমরা দেখেছিলাম। কিন্তু যদি আমরা গ্লাসিয়ারের ক্ষেত্রে দেখি, মূলত ২টো প্রক্রিয়াকে দেখতে পাবো। সেই ২টো প্রক্রিয়ায় নদীর গ্লাসিয়াল ক্ষয় করে বা গ্লাসিয়ার ক্ষয় করে। সেই ২টো প্রক্রিয়া কি? গ্লাসিয়ারের ২টো প্রক্রিয়া কি? একটা হচ্ছে অ্যাব্রেশন, অপরটা হচ্ছে প্লাকিং। অ্যাব্রেশন অ্যান্ড প্লাকিং। এই অ্যাব্রেশনের আরেকটা নাম আমি তোমাদের রিভার যখন পড়িয়েছিলাম বলেছিলাম। কি বলেছিলাম? কোরাসিয়ান। CORRASION। এই কোরাসিয়ান নামটা কিন্তু আমি তোমাদের তখন বলেছিলাম। অ্যাব্রেশনকেই কোরাসিয়ান বলা হয় আর সলিউশনকে কোরোশিয়ান বলা হয়। সলিউশনের একটু মনে করিয়ে দিই তোমাদের, সরি। সলিউশনকে কি বলবো? মনে রাখার উপায় কি? সলিউশনে দেখো কোনো এ নেই, তাই এখানে কোরোশিয়ানের কোনো এ থাকবে না। একই রকম ভাবে অ্যাব্রেশনের একটা এ আছে, তাই কোরাসিয়ানের একটা এ থাকবে। ঠিক আছে, এইভাবে তোমরা রিলেট করে মনে করবে। এটা কিন্তু নেটের প্রশ্ন। বিগত সালে নেটের প্রশ্নটা এসেছিল। কোরাসিয়ান কোনটা সলিউশনের সাথে যুক্ত? কোরাসিয়ান, কোরাসিয়ান, এরকম করে আরো অনেকগুলো টার্ম দিয়ে দিয়েছিল, 4টে টার্ম। তার মধ্যে তোমাকে চুজ করতে হতো। তো এই টার্মগুলোর বিষয় খুব সূক্ষ্ম বিষয়, এগুলোকেই মনে রাখতে হয়। এগুলোই কিন্তু আমাদের প্রশ্নে আসে। তো অ্যাব্রেশন হলো, প্লাকিং হলো। অ্যাব্রেশন কাকে বলবো? এটা বলি। অ্যাব্রেশন বলতে আমরা কি বুঝবো? দ্য গ্রিন্ডিং অ্যান্ড স্ক্রাপিং অফ দ্য বেডরক বাই রক debris embedded in the base of the glaciers. This act like sandpaper, smoothing and polishing the surface. তাহলে আমি আরো একটু ভালো করে তোমাদের বাংলায় ব্যাখ্যা করে দিই, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যখন গ্লাসিয়ারটি এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয় গ্র্যাভিটি অনুসারে, তখন সে বিভিন্ন রকমের নুড়ি, পলি, বালি তার সাথে করে বয়ে নিয়ে যায় এবং যে ছোট ছোট পাথরখণ্ড, নুড়ি, পলি, বালি সাথে করে বয়ে নিয়ে যায়, সেগুলো হয় মাটির সাথে সারফেসের সাথে ঘর্ষণ খেতে খেতে যায় এবং ঘর্ষণের যে ক্ষয়টি হচ্ছে সেটাকেই আমরা বলি অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে কি হলো? অ্যাব্রেশন বা সেটাকে আমরা কি বলতে পারি? কোরাসিয়ান বলতে পারছি। তাহলে কোরাসিয়ান বা অ্যাব্রেশন হচ্ছে যখন বরফ বা হিমবাহ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, সেই সময় সে বিভিন্ন রকম নুড়ি, পলি, বালি সঙ্গে করে নিয়ে যায় এবং তাদের সাথে সারফেসের ঘর্ষণের দ্বারা, আর্থ সারফেসের ঘর্ষণের দ্বারা যে ক্ষয়টি হয় সেটাকে আমরা বলছি অ্যাব্রেশন। সেই অ্যাব্রেশনটাকে আমরা কিন্তু নদীর সময় খুব ডিটেলস আলোচনা করেছিলাম, খুব ভালোভাবে বলেছিলাম। এখনো মনে পড়ে গেল তোমাদের? আর একটা হচ্ছে প্লাকিং। প্লাকিং মানে কি? দেখো, আমরা
দেখে যাত্রাপথে, গতিপথে যদি পাহাড়ি অঞ্চলে তোমরা কোনোদিন পাহাড়ে উঠো, পাহাড়ে উঠতে, উঠতে তোমরা দেখতে পাবে বড়, বড় বোল্ডার, বড়, বড় উঁচু, উঁচু হয়ে বেরিয়ে আছে। অর্ধেক পোঁতা আছে, অর্ধেক বেরিয়ে আছে। ঠিক একই রকমভাবে গ্লাসিয়ার যেদিকে মুভ করে সেই পথেও ঐরকম বড়, বড় পাথর অর্ধেক পোঁতা আছে, অর্ধেক উপরে বেরিয়ে আছে। গ্লাসিয়াল কি করে যখন গ্লাসিয়ালের অনেক ওয়েট আছে, অনেক ভারী গ্লাসিয়াল গুলো এবং তাদের ক্ষমতাও বেশি। যখন পরিবাহিত হয় তখন এই সারফেস স্মুথ করতে, করতে সুন্দরভাবে বাহিত হয় এবং ওই যে বড়, বড় পাথর খণ্ডগুলো রয়েছে অর্ধেক পোতা অবস্থায় সেগুলোকে সে কি করে তুলে নিয়ে উপড়ে নিয়ে চলে যায়। এগুলোকে বলি প্লাকিং। তাহলে প্লাকিং কি হলো? যখন গ্লাসিয়ার পথে যে সমস্ত অর্ধ গ্রথিত শিলা রয়েছে সেগুলোকে তুলে নিয়ে চলে যায়, সেগুলোকে আমরা প্লাকিং বলি। প্লাকিং এর বাংলা হচ্ছে উৎপাটন। উৎপাটন মানে কি? উপড়ে নিয়ে যাওয়া। The glacier freeze onto a fractured rock as the ice move, the detach and carry away large rock particles. This create a rough carriage surface. বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা তোমাদের কথা বলি। আহ, এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল। এই যে এখন ইন্টারভিউ চলছে না এসএলএসটি, 11-12 এর একটা প্রশ্ন করা হয়েছিল। প্লাকিং নদীতে দেখা যায়, প্লাকিং গ্লাসিয়ারের সময় দেখা যায় কিন্তু নদীতে কেন দেখা যায় না? অর্থাৎ উৎপাটন প্রক্রিয়াটি নদীতে কেন দেখতে পাওয়া যায় না? দেখো, নদীর মধ্যে সেই ক্ষমতা নেই বা নদীর জল গ্লাসিয়ারের মতো অতটা বিশাল আকৃতি বা বিশাল ভারী নয় যে তার প্রবাহ পথে যত শিলা রয়েছে সেগুলো তুলে নিয়ে চলে যেতে পারবে, মসৃণ করতে করতে যেতে পারবে। সে ক্ষমতা জলের নেই। তাই নদীর প্রবাহ কখনোই প্লাকিং দেখতে পাওয়া যায় না বা প্লাকিং কিন্তু নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া নয়। সবসময় গ্লাসিয়ারের ক্ষয়কার্যের প্রক্রিয়া হচ্ছে এই প্লাকিং। চলো নেক্সট। এরপরে আমরা আসল জায়গায় ঢুকে যাই। ছোট্ট করে তোমাদের সুন্দর করে দিয়েছি, কিন্তু নোটসের মধ্যে আমি ডিটেলসে দিয়েছি। যেগুলো দরকার, যেগুলো মনে রাখতে হবে সেগুলো নোটসের মধ্যে সুন্দর করে দিয়েছি। এখানে প্রেজেন্টেশনের মতো তোমাদের পড়া হয়েছে। এটা হচ্ছে এ সিম্ফনি অফ আলপাইন ল্যান্ডফর্ম। এখানে আলপাইন ল্যান্ডফর্ম গুলোকে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেগুলো রাখা হয়েছে আলপাইন ল্যান্ডফর্ম লেখা হয়েছে, কিন্তু লেখা হয়েছে সেগুলো হচ্ছে ইরোশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই গ্লাসিয়ার। গ্লাসিয়ারের দ্বারা সৃষ্ট, গ্লাসিয়ারের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। সেই গ্লাসিয়ারের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোকে এখানে রাখা হয়েছে। সেগুলোকে আমি তোমাদেরকে দেখাই। কিন্তু তোমরা যদি নোটসটাকে দেখো, দেখতে পাবে খুব সুন্দরভাবে তোমাদের উপযোগী করে সুন্দরভাবে করে রেখে দেওয়া আছে। তাই প্রেশার নেওয়া, চাপ নেওয়ার কিছু নেই। তোমরা ক্লাসটা করার পরে একবার নোটসটা দেখে নিলেই তোমাদের এই দেখো সমস্ত কিছু আইস সিট থেকে মাউন্টেন ভ্যালি, গ্লাসিয়ার ভ্যালি, পিটমন্ট গ্লাসিয়ার, আইস শেলফ প্রত্যেকটা একদম সুন্দরভাবে দেওয়া আছে। অ্যাবলিশন থেকে ড্রাইভিং ফোর্স, কোন কোন ফোর্সগুলো ড্রাইভিং করতে সাহায্য করে, ইরোশনাল ওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম দেখো, ইউ শেপড ভ্যালি কি, হ্যাঙ্গিং ভ্যালি কি, শার্ক কি, টার্ন কি, এবং শার্কের যারা যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো থেকে তোমাদের খুব প্রশ্ন আসে। বিভিন্ন নেট সেটে তো এসেই থাকে। তারপরে পিএসসিতে আসার একদম সম্ভাবনা রয়েছে, পিএসসিতেও আসবে। ওই জন্য কিন্তু এগুলো আসে না এত ডিটেলসে গিয়ে, ছোটদের কোনো প্রশ্ন আসে। তো বোঝা গেছে? চলো, তো আমরা সেই ল্যান্ডফর্ম গুলোকে আগে দেখব। আগে ল্যান্ডফর্ম গুলোকে আমরা দেখে নিই। যদি আমরা দেখি ল্যান্ডফর্ম গুলোকে, শার্ক প্রথম আলোচনা করব। শার্কটা কাকে বলে? শার্ক নিয়ে কথা আমি বললাম। আর্মচেয়ার শেপড ডিপ্রেশন at the head of glaciated valley, it can hold a small lake called a turn. তাহলে একটা আর্মচেয়ারের মতো শেপ যুক্ত একটা ভূমিরূপ যখন তৈরি হয় কিসের ফলে? গ্লাসিয়ারের ইরোশনের ফলে যখন আর্মচেয়ারের মতো একটা ভূমিরূপ তৈরি হয় সেটাকে আমরা বলি শার্ক।
এবং আর্ম চেয়ারটা কি হবে? হাতল ছাড়া আর্ম চেয়ার হবে। কখনো, কখনো তাহলে এই দেখো হাতল ছাড়া একটা আর্ম চেয়ার সৃষ্টি হলো। আর্ম চেয়ারের মতো একটা ভূমিরূপ সৃষ্টি হলো। কেন সৃষ্টি হলো? এই একটা আর্ম চেয়ারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়েছে দেখো। এই একটা আর্ম চেয়ারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এই একটা আর্ম চেয়ারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এই যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে আর্ম চেয়ারের মতো, হাতল ছাড়া আর্ম চেয়ারের মতো, এই প্রত্যেকটা ভূমিরূপকে আমরা বলি শার্ক। জার্মানিতে একে কড়ি বা কারা বলা হয়। জার্মান ল্যাঙ্গুয়েজে। তো এটাকে শার্ক বলা হলো এবং এই শার্কটা যখন আর্ম চেয়ারটা যখন আরো গর্ত হয়ে পড়ে, গর্ত হয়ে যায়, ক্ষয় হতে, হতে অ্যাব্রিশনের দ্বারা ক্ষয় হতে, 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 হতে যখন আরো বড় গর্ত হয়ে যায়, তখন সেখানে এবং বরফ গলে গেলে সেখানে একটা জল জমে হ্রদের মতো সৃষ্টি হয়। হ্রদের সৃষ্টি হয়। সেই হ্রদগুলোকে অর্থাৎ শার্কের মধ্যে সৃষ্ট হ্রদগুলোকে আমরা বলে থাকি টার্ন। কি বলে থাকি? টার্ন বলে থাকি। তাহলে শার্কের মধ্যে সৃষ্ট হ্রদগুলিকে আমরা কি বলি? টার্ন বলে থাকি। ঠিক আছে? নেক্সট। এখান থেকে কিন্তু অনেকগুলো কনসেপ্ট তোমাদের এখানে বিল্ড হয়ে যাবে। তাহলে শার্ক কাকে বলে আমরা বুঝলাম? শার্ক কেন তৈরি হয়? অ্যাব্রেশন ক্ষয়ের ফলে তৈরি হয়। শার্ক কেমন দেখতে হয়? হাতল ছাড়া ডেক চেয়ারের মতো দেখতে হয়। শার্ককে আর কি বলা হয়? জার্মানিতে কড়ি বা কারা বলা হয়। এটা গেল। এরপরে যখন দুটো শার্ক যখন পাশাপাশি অবস্থান করে, ধরো এ একটা শার্ক অবস্থান করছে, এ একটা শার্ক অবস্থান করছে। দুটো শার্ক পাশাপাশি অবস্থান করছে। তার মাঝখানটা দেখো ভূমিরূপটা কি হয়েছে? অনেকটা উঁচু হয়ে রয়েছে। করাতের দাঁতের মতো উঁচু হয়ে অবস্থান করছে। দেখতে পাচ্ছ এখানটা সুন্দরভাবে? করাতের দাঁতের মতো উঁচু হয়ে অবস্থান করছে। এই যে করাতের দাঁতের মতো উঁচু হয়ে অবস্থান করছে, এটাকে আমরা বলি a sharp, short-toothed ridge formed between two adjacent sharks. দুটো অ্যাডজেসেন্ট শার্কের মাঝে কণাতে দাঁতের মতো যে ভূমিরূপটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি অ্যারেটি। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝে গেছো। নেক্সট কি? দেখো চারিদিকে যখন শার্ক সৃষ্টি হলো, চারিদিকে যখন শার্ক সৃষ্টি হলো, এখানে একটা শার্ক সৃষ্টি হলো, এখানে শার্ক সৃষ্টি হলো, চারিদিকে শার্ক সৃষ্টি হয়ে গেল। মাঝের একটা ভূমিরূপ উঁচু হয়ে অবস্থান করছে। সেখানে শার্ক সৃষ্টি হয়নি। উঁচু হয়ে চারদিকে শার্ক সৃষ্টি হয়েছে, মধ্যেখানটা এরকম উঁচু হয়ে অবস্থান করছে। মাঝের অংশটা উঁচু হয়ে অবস্থান করছে। এবং সেটাকে আমরা বলি হর্ন অথবা পিরামিড পিক বলি বা পিরামিড চূড়া আমরা বলে থাকি। তোমরা লিঙ্গের কথা পড়েছো না? শিবলিঙ্গগুলো কি জানো তো? শিবলিঙ্গগুলো আসলে এক একটা করে হর্ন। এই হর্নগুলোকে আমরা শিবলিঙ্গ বলে থাকি। তাহলে পিরামিড পিক কি? এক একটা করে হর্ন বা পিরামিড পিক। তাহলে দেখো এখানে ছোট্ট, ছোট্ট টার্মগুলোকে মনে রাখার বিষয়। টার্ন, টার্নটাকে কোনটাকে বলা হলো? হ্রদটাকে বলা হলো টার্ন। হর্নটা কাকে বলা হলো? হর্ন বলা হলো যে উচ্চ শৃঙ্গ রয়েছে। এবং a sharp pointed peak formed where three or more shark erode by the back. The Matterhorn is the classic example. এই ম্যাটারহর্নের নাম তোমরা সবাই শুনেছো। ম্যাটারহর্নটাই হচ্ছে তোমাদের হর্নের অন্যতম এক্সাম্পল। নীলকণ্ঠের নাম শুনেছো? নীলকণ্ঠের নীলকণ্ঠও কিন্তু এ কাইন্ড অফ হর্ন। এরপরে চলে আসি হ্যাঙ্গিং ভ্যালি। হ্যাঙ্গিং ভ্যালি কাকে বলবো আমরা? হ্যাঙ্গিং ভ্যালি মানে ঝুলন্ত উপত্যকা, বাংলায় বলা হয় ঝুলন্ত উপত্যকা। হ্যাঙ্গিং অবস্থায় যেটা রয়েছে, যে ভ্যালিটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? দেখো যদি পাশাপাশি রিভার ভ্যালি আর আমি ভ্যালি যখন বললাম কথাটা, তাহলে দুটো কথা আমি তোমাদেরকে বলে নিই। বেশ ঠিক আছে, পরেই আসছি, হ্যাঙ্গিং ভ্যালিটাই বলে নিই। এ ট্রিবিউটারি ভ্যালি perched high above the main valley floor, often with a waterfall. দেখো আমরা দেখব, যদি আমরা দুটো পাশাপাশি রিভার ভ্যালি দেখি এবং দেখব যে তার একটা ট্রিবিউটারি ভ্যালি, তার একটা ছোট্ট ভ্যালি, উপরের একটা ভ্যালি যদি থাকে, তাহলে মনে হয় বড় ভ্যালিটির সঙ্গে বা বড় ভ্যালিটি এই ছোট ভ্যালিটির সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং এগুলোকে আমরা বলে থাকি হ্যাঙ্গিং ভ্যালি। এর আগে আমি ইউ শেপ ভ্যালিটা বলি, তাহলে এই ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। ইউ শেপড ভ্যালি অথবা গ্লাসিয়াল টর কাকে বলে একটু বুঝে নিই। দেখবে রিভারের যখন কার্য করানো হয়েছিল,
বা রিভারের ওয়ার্ক যখন করানো হয়েছিল ইরোশনাল ওয়ার্কের সময় দুটো টার্ম ইউজ করা হয়েছিল। কি কি? গ্রিক হাত অ্যান্ড ক্যানিয়ন, জর্জ অ্যান্ড ক্যানিয়ন। এই টার্মগুলোকে আমরা ইউজ করেছিলাম, আমরা দেখেছিলাম নদী যখন ক্ষয় করে তখন কি করে? নিম্ন ক্ষয় করে, নিম্ন ক্ষয় বেশি করে। নদী যখন পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন পার্শ্ব ক্ষয় নিম্ন ক্ষয়টা বেশি করে। এই পার্শ্ব ক্ষয়ের থেকে নিম্ন ক্ষয়টা যখন বেশি করে তখন কি হয়? ভ্যালিটা সরু হয়ে নিচের দিকে খাল হয়, মানে নিচের দিকে খুব গভীর হয়, কিন্তু পার্শ্ববর্তী এরিয়াগুলো চওড়া হতে পারে না, পার্শ্ব ক্ষয় কম করে। মূলত পার্শ্ব ক্ষয়। কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে খুব জলের পরিমাণ বেশি, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ওয়েট এরিয়া হয়, সেখানে নিম্ন ক্ষয়ের সঙ্গে সঙ্গে কিছুটা পার্শ্ব ক্ষয়ও হয় এবং সেই ভ্যালিটা কিছুটা চওড়া হয়। তাই যেখানে শুধুমাত্র নিম্ন ক্ষয় হয় শুষ্ক অঞ্চলে, সেখানে আকৃতি উপত্যকা দেখতে পাই। আর যেখানে দুটোই নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোই হয়, সেখানে আমরা ভি আকৃতির উপত্যকা দেখতে পাই। এটা রিভার যখন পড়িয়েছিলাম বা রিভারে তোমরা সকলেই জানো, রিভার যখন পড়েছো তোমরা জানো। কিন্তু গ্লাসিয়ারের ক্ষেত্রে এইরকম কোনো উপত্যকা সৃষ্টি হয় না। গ্লাসিয়ার কিন্তু এরকম পার্শ্বক্ষয় নিম্নক্ষয় আলাদা আলাদা ভাবে করে না, সে কিন্তু সবটাই একসাথে ক্ষয় করতে করতে যায়। সে যেমন নিম্নক্ষয়ও করে, একই রকম ভাবে সমান তালে পার্শ্বক্ষয়ও করে। মানে তার ক্ষয়ের পরিমাণটা সব জায়গায় একই রকম থাকে। পার্শ্বক্ষয়টা যেমন তার চলতে থাকে, একই রকম ভাবে তার নিম্ন ক্ষয়টাও চলতে থাকে। এইভাবে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় যদি একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে থাকে, তাহলে ভ্যালিটা আই বা ভি এর মতো না হয়ে পুরোপুরি ইউ এর মতো দেখতে পায়। ইউ এর মতো দেখতে একটা ভ্যালি তৈরি হয়। এই ইউ এর মতো শেপ নিয়ে একটা ভ্যালি তৈরি হয়। তখন আমরা সেগুলোকে বলি ইউ শেপড ভ্যালি। ইউ শেপড ভ্যালি বা গ্লাসিয়াল টর বলে থাকি। তাহলে ইউ শেপড ভ্যালি বা গ্লাসিয়াল টর কাকে বলে বোঝা গেল? ইউ শেপড ভ্যালি বা গ্লাসিয়াল টর কাকে বলে বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে রিভারের ক্ষেত্রে আই বা ভি এর মতো ভ্যালি সৃষ্টি হয়, অথচ গ্লাসিয়ালের ক্ষেত্রে ইউ এর মতো কেন ভ্যালি সৃষ্টি হয়, আমরা বলতে পারবো। কারণ গ্লাসিয়ারের ক্ষেত্রে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটোই একইভাবে ঘটে, কিন্তু রিভারের ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র কিছু কিছু জায়গায় শুষ্ক অঞ্চলে নিম্নক্ষয় ঘটে আর আর্দ্র অঞ্চলে নিম্নক্ষয়ের সঙ্গে অল্প পার্শ্বক্ষয় ঘটে। এর ফলে সেখানে শুষ্ক অঞ্চলে আয়াকৃতির উপত্যকা এবং আর্দ্র অঞ্চলে ভি আকৃতির উপত্যকা আমরা দেখতে পাই। বোঝা গেছে আশা করি। এরপরে আমরা দেখব প্যাটার্ন স্টার লেকস দেখব। প্যাটার্ন স্টার লেকস কাকে বলে? এ চেন অফ small lakes in a glacial tor resembling beds on a string. তাহলে দেখো, এ চেন অফ এ স্মল লেক ইন গ্লাসিয়াল টর, গ্লাসিয়াল টরের যখন গ্লাসিয়াল টরের মধ্যে যখন অনেকগুলো ছোট 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 লেক তৈরি হয় বা লেক থাকে, তখন সেগুলোকে আমরা বলি প্যাটার্ন স্টার লেক বলি। তখন সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি প্যাটার্ন স্টার লেক। তাহলে এতক্ষণে অনেকগুলো ল্যান্ডফর্ম কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেল এবং প্রত্যেকটা ল্যান্ডফর্ম হচ্ছে ইরোশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই গ্লাসিয়ার বা গ্লাসিয়ারের ফলে সৃষ্ট একটা গ্লাসিয়ারের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। আমরা কিন্তু সবটাই সুন্দরভাবে ডায়াগ্রাম দেখিয়ে দেখিয়ে বোঝালাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট, যদি আমরা পরবর্তীতে যাই, এরপরে আমরা আসব শার্ক। শার্ক নিয়ে কথা বললাম না আমরা? এই পরীক্ষাতে কিন্তু যখন বড় বড় পরীক্ষাতে যাবে, বিশেষ করে নেট সেটের মতো জায়গাতে যাবে, যখন পিএসসির মতো জায়গা, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের পরীক্ষাগুলোতে যাবে, তখন কিন্তু তোমাদের শার্ক কাকে বলে আসবে না। তখন আসবে শার্কের দ্বারা বা শার্ক সৃষ্টিতে যে সমস্ত থিওরিগুলো দেওয়া হয়েছে, সেই থিওরিগুলো কে দিয়েছে, এই প্রশ্ন আসবে। তার আগে তোমাদেরকে আমি দুটো কনসেপ্ট আরো বুঝিয়ে নেব। একটা হচ্ছে বার্গস্ট্রুন্ড আর অপরটা হচ্ছে ক্রেভার্স। ক্রেভার্স এবং বার্গস্ট্রুন্ড কাকে বলে, সেই দুটো কনসেপ্ট আমি বুঝিয়ে নেব। ধরো এটা একটা পর্বত, আমরা দেখতে পাচ্ছি এটা পর্বত রয়েছে এবং এগুলো কি রয়েছে? এগুলো রয়েছে বরফ, গ্লাসিয়ার।
এই গ্লাসিয়ারের মধ্যে যখন এইগুলোর মধ্যে যখন এরকম একটা ফাটলের সৃষ্টি হবে, গ্লাসিয়ারগুলোর মধ্যে যখন ফাটলের সৃষ্টি হবে, তখন সেগুলোকে আমরা বলবো ক্রেভার্স। আমরা কি বলবো? সেগুলোকে আমরা ক্রেভার্স বলবো। কিন্তু গ্লাসিয়ার এবং পর্বত গাত্রের মধ্যে যে ফাটলের সৃষ্টি হবে, গ্লাসিয়াল এবং পর্বত গাত্রের মধ্যে যে ফাটলের সৃষ্টি হবে, সেগুলোকে আমরা বলি বাকস্রুন। তাহলে বাকস্রুন এবং ক্রেভার্সের মধ্যে ক্রেভার্স। তো ক্রেভার্স এবং বাকস্রুন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, ক্রেভার্স মানে হচ্ছে হিমবাহের মধ্যে যে ছোট 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 ফাটলের সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বলি ক্রেভার্স। বাকস্রুন কাকে বলবো? হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে যে ফাটল দেখতে পাওয়া যায়, বড় ফাটল দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা বাকস্রুন বলি। এই বাকস্রুন এবং ক্রেভার্স পর্বত আরোহীদের জন্য খুব ক্ষতিকারক, খুব ডেঞ্জারাস। পর্বত আরোহীরা যখন পর্বত উঠতে যায়, বিভিন্ন সময় যদি ক্রেভার্স থাকে, তারা এই ক্রেভার্সের মধ্যে পা আটকে যেতে পারে। কখনো কখনো কি হয়, বাকস্রুন থাকলে তারা যখন বরফ ধরে চলতে শুরু করে, তখন কখনো কখনো এটা হুড়মুড়িয়ে পর্বত গাত্র থেকে আলাদা হয়ে ভেঙে পড়ে যেতে পারে। তাই ক্রেভার্স এবং বাকস্রুন পর্বত আরোহীদের জন্য খুব ক্ষতিকারক একটা ভূমিরূপ, এবং এগুলোকে তারা খুব সাবধানে দেখে চলাচল করেন যারা পর্বতে ওঠেন। দেখো, তাহলে এখানে শার্ক রিলেটেড যে তত্ত্বগুলো আমাদের কাছে রয়েছে, সেই শার্কের তত্ত্ব, শার্ক গঠনের তত্ত্ব আমাদের পরীক্ষায় এসে থাকে, সেগুলোকে আমি একটু বলবো। ফার্স্ট বলবো বাকস্রুন নেভেশন থিওরি। বাকস্রুন নেভেশন থিওরি কে দিয়েছিলেন? ডব্লিউ.ডি. জনসন। ডব্লিউ.ডি. জনসনের দেওয়া এই তত্ত্ব মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে বাকস্রুন নিভেশন থিওরি কে দিয়েছিলেন? ডব্লিউ.ডি. জনসন। নেক্সট আমরা আসবো গ্লাসিয়াল প্রোটেকশন থিওরি কে দিয়েছিলেন? গারুড দিয়েছিলেন। গ্লাসিয়াল প্রোটেকশন থিওরি কে দিয়েছিলেন? গারুড। ভালোভাবে মনে রাখতে হবে। গ্লাসিয়াল প্রোটেকশন থিওরি কে দিয়েছিলেন? গারুড দিয়েছিলেন। বাকস্রুন নিভেশন থিওরি কে দিয়েছিলেন? জনসন দিয়েছিলেন। এরপরে সাইকেলিক থিওরি কে দিয়েছিলেন? ডব্লিউ.এইচ. হোবস দিয়েছিলেন। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু এই ভিতর থেকে বাকস্রুন থিওরির মধ্যে কি আছে সেগুলো নিয়ে প্রশ্ন আসে না। তত্ত্বটা কে দিয়েছিলেন সেই নিয়েই প্রশ্ন আসে, এবং এই ইনফরমেশন গুলোকেই আমাদেরকে মনে রাখতে হয়। যদিও তত্ত্বের মধ্যে কি আছে ছোট্ট করে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, নোটসের মধ্যেও দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে শুধুমাত্র। ঠিক আছে, চলো নেক্সটে যাব আমরা। তাহলে এতক্ষণ যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো কি করছি? ইরোশনাল ল্যান্ডফর্ম। কিসের কিসের ইরোশনাল ল্যান্ডফর্ম? গ্লাসিয়ারের ইরোশনাল ল্যান্ডফর্ম গুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখব আরো দুটো ল্যান্ডফর্মের কথা আমরা বলবো। একটা হচ্ছে রোশে মতানে, এটা হচ্ছে ফরাসি টার্ম, যেটাকে আমরা বাংলায় উচ্চারণ করতে পারি রোশে মতানে। ঠিক আছে, রোশে মতানে বলি। এই রোশে মতানে অ্যাকচুয়ালি কি জিনিস? হিমবাহটা এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়, যে দিক থেকে হিমবাহটা পরিবাহিত হয়, সেই দিকের শিলাটা, ধরো হিমবাহ এক জায়গা থেকে আর এক জায়গায় বাহিত হচ্ছে, এবং হিমবাহর বহনে বাহিত হওয়ার পথে যদি কোনো একটা শিলা উঁচু হয়ে থাকে, তখন হিমবাহটা যে দিক থেকে আসছে সেই দিকটা মসৃণ হয়ে যায়, স্মুথ হয়ে যায়। অপর দিকটা কিন্তু খুব এবড়ো খেবড়ো থাকে। তো যে দিকটা স্মুথ হয়ে যায় বা মসৃণ হয়ে যায়, এই দেখো, এই মসৃণ আর অপর দিকটাকে থাকে এবড়ো খেবড়ো থাকে। এই ল্যান্ডফর্মটাকে আমরা বলতে পারি রোশে মতানি। এবং এটা হয় কেন? এই স্মুথটা হয় কেন? স্মুথ অ্যান্ড জেন্টল হয় কেন? কারণ অ্যাব্রেশন ক্ষয়ের দ্বারা হয়। বাকি অংশ কি হয়? অ্যাব্রেশন ক্ষয় হতে পারে না। দেখো হিমবাহটা এইভাবে এগিয়ে যাচ্ছে, এখানটা কোনো ক্ষয় থেকে বিরত রয়েছে। তো এইখানটা ক্ষয় যেহেতু হতে পারে না, তাই বিপরীত অংশটা কি রয়েছে? শিলার বিপরীত অংশটা এবড়ো খেবড়ো অবস্থায় রয়েছে, এবং এটাকে আমরা বলে থাকি, ল্যান্ডফর্মটাকে বলে থাকি
রোষে মতানি। তাহলে কেমন রয়েছে? লিওয়ার্ড সাইডটা কেমন রয়েছে? লিওয়ার্ড সাইডটা রয়েছে স্টিফ রয়েছে। স্টিফ অ্যান্ড ক্রেজি রয়েছে, সেটাকে ক্রাগি রয়েছে, সেটাকে আমরা বলতে পারি কি? সেটাকে পুরো ভূমিরূপটাকে আমরা বলছি রোষে মতানি। তাহলে দেখো, এখানে আমরা আরো বলে দেওয়া হয়েছে স্ট্রিমলাইনড, asymmetrical rocky hillocks that resemble a lying sheep. Formation story কিরকম? The stosh side is smooth and gentle due to abrasion. The lead বা down ice side is stiff and craggy due to plucking. বোঝা গেছে? নেক্সট, এরপরে আমরা দেখব ক্রাগ অ্যান্ড টেল। টেল মানে তোমরা জানো, লেজ। ক্রাগ বলতে উঁচু ভূমিরূপ বোঝানো হয়। যদি হিমবাহ প্রবাহ পথে, হিমবাহ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হচ্ছে, সবসময় দু ধরনের শিলা দেখা যায় বিশেষ বিশেষ জায়গাগুলোতে। কিছু জায়গাতে নরম শিলা থাকে, কিছু জায়গাতে শক্ত শিলা থাকে। তো হিমবাহ বাহিত হচ্ছে বহনের পথে, নরম শিলা এবং শক্ত শিলা, যদি শক্ত শিলা এবং নরম শিলা যদি পাশাপাশি অবস্থান করে, তাহলে শক্ত শিলা নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তখন এই শক্ত শিলাটাকে বলা হয় ক্রাগ, আর নরম শিলাটা যে লেজের মতো বিস্তৃত থাকে সেটাকে আমরা বলি টেল। যদি ছবিটাকে দেখি, ডায়াগ্রামটাকে দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো এই দিক থেকে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, তো সেই হিমবাহের প্রবাহ পথে এরকম একটা এরকম একটা কঠিন শিলার অবস্থান দেখতে পাই। কঠিন শিলা যদি হিমবাহের প্রবাহ পথে থাকে, তাহলে এই কঠিন শিলাটা কি করবে? এই কঠিন শিলাটাকে আমরা তখন কি বলবো? কঠিন শিলাটা কিন্তু নিজেকে, এটা কঠিন শিলাটা এতটাই কঠিন হয়, এতটাই রেসিস্ট্যান্ট হয় যে সে তাকে বরফ ক্ষয় করতে পারে না, এবং সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তোমাদের মতো। তো কি থাকে? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শিলাটিকে, এবং এই শিলাটি যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এটাকে আমরা বলি ক্রাগ। এবং এই ক্রাগটা কি করে? এটাকে আড়াল করে। আড়াল দেবে যারা, আমরা দেখেছি যারা শক্তিশালী লোক তারা কি করে? একটু দুর্বল লোকদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে এবং তাকে বিভিন্নভাবে বাঁচায়। তো এরকম ভাবে, একই রকম ভাবে এই যে শক্তিশালী রকটা, তার যে দুর্বল রকটাকে, নরম শিলাটা কি করছে? সফট রকটাকে ক্ষয়ের হাত থেকে বাঁচাচ্ছে, এবং এই সফট রকটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে, ক্ষয় থেকে বিরত থাকছে। কারণ এই ঢাল বেয়ে যখন এটা নামছে, এইভাবে নামছে হিমবাহটা, তখন এগুলোতে খুব বেশি ঘর্ষণ লাগছে না। বেশি ঘর্ষণ না লাগার দরুন এটা লম্বা হয়ে লেজের মতো অবস্থান করছে। এগুলোকে আমরা বলি টেল। তাহলে এটাকে বলছি ক্রাগ, এটাকে আমরা বলছি টেল। আশা করি ক্রাগ অ্যান্ড টেল নিয়ে কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নেই। ওরসে মতানে নিয়েও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ক্রাগ অ্যান্ড টেল নিয়েও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে ইরোশনাল ল্যান্ডফর্ম গুলো আমরা এতক্ষণ সবটাই পড়ে নিলাম, এবং ইরোশনাল ল্যান্ডফর্ম গুলোকে নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট, নোটসটা কিন্তু দেওয়া আছে কম্প্যাক্ট। এরপরে আমরা কিছু ডিপোজিশনাল ল্যান্ডফর্ম পড়ব। ডিপোজিশনাল ল্যান্ডফর্ম যদি শুধুমাত্র হিমবাহের দ্বারা সৃষ্ট ডিপোজিশনাল ল্যান্ডফর্ম দেখি, তাহলে আমরা একটা কথাই বলবো, মোরাইনের কথাই বলবো, বা মোরেনের কথাই আমরা বলবো। মোরাইন সম্পর্কে আমরা এমনি ডিটেলস এখানে আলোচনা করব। তারপরে আলোচনা করব হিমবাহ এবং নদীর, বা হিমবাহ এবং জলের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর কথাও আমি কিন্তু আলোচনা করব আজকে। ক্লাসটা একটু বড় হবে, একটু শোনো সবাই ধৈর্য ধরে, উপকারে লাগবে। রিলসের যুগে আবার বড় ক্লাস নিলে মহা সমস্যা। কারণ ওই 30 সেকেন্ডে স্ক্রল করতে করতে তোমরা অভ্যস্ত, সেখানে ধৈর্য ধরে 1.5 ঘন্টার একটা ক্লাস করা সত্যি প্যাশনের দরকার পড়ে। তো তোমাদের যাদের প্যাশন আছে, যাদের প্যাশন রয়েছে, তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে পারে। চলো আমরা আলোচনা করি তাহলে, মোরাইন নিয়ে আলোচনা করব। মোরাইন্স কাকে বলবো? মোরাইন্স আর ridge formed by the accumulation of glacial till, unsorted,
আনস্ট্রাটিফাইড ডেব্রিজ ডিপোজিটেড ডাইরেক্টলি বাই আইস। আইসের দ্বারা যে সমস্ত নুড়ি পলি বালি জমা হয়, আইস যখন প্রবাহিত হচ্ছে, এই দেখো আইস যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে, প্রবাহ পথে কি করছে, সে কাটতে কাটতে চলে যাচ্ছে, সবকিছু ক্ষয় করতে করতে চলে যাচ্ছে। যখন প্রবাহ হচ্ছে তার দুই পাশে তার প্রবাহের দুই পাশে নুড়ি পলি বালি এই সমস্ত জমা হচ্ছে, দুই পাশে দেখো নুড়ি পলি বালি জমা হচ্ছে। আবার কি, সে যখন যাচ্ছে তার সামনেও কিন্তু সে ঠেলে 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 নুড়ি পলি বালিগুলো নিয়ে যাচ্ছে, সামনেও জমা হচ্ছে। এইগুলোকে আমরা সবগুলোকে আমরা কি বলে থাকি একসাথে, এগুলোকে আমরা একসাথে মোরাইন বলে থাকি। এবং এই মোরাইনগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। প্রথমত লেটারাল মোরাইন কাকে বলে? ল্যাটারাল মোরাইন কাকে বলে? ফর্ম অ্যালং দ্য সাইড অফ দ্য গ্লাসিয়ার। গ্লাসিয়ারের সাইডে যে সমস্ত মোরাইনগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলি লেটারাল মোরাইন। এবং মিডিয়াল মোরাইন কাকে বলবো আমরা? যেগুলো ফর্ম হোয়ার টু গ্লাসিয়ার মার্জ কম্বাইনিং দেয়ার লেটারাল মোরাইন ইনটু এ সেন্ট্রাল স্ট্রিপ। যদি এই ছবিটাকে ভালো করে দেখো, আলাদা করে তোমাদেরকে মনে রাখতে হবে না। তাহলে দুটো গ্লাসিয়ারের মাঝে যেগুলো রয়েছে, যে মোরাইনটা সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা বলতে পারছি মিডিয়াল মোরাইন। এবং টার্মিনাল মোরাইন কাকে বলবো আমরা? টার্মিনাল মোরাইন বলতে আমরা বুঝতে পারবো যে মোরাইনগুলো একদম গ্লাসিয়ারের সম্মুখ ভাগে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা বলি টার্মিনাল মোরাইন। বুঝতে পেরেছো আশা করি? এই ডায়াগ্রামটা যদি সুন্দরভাবে মনে রাখো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার আর কথা নয়। আশা করি খুব সহজেই খুব সুন্দরভাবে বুঝে যাবে। আলাদা করে মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে কি, এই ডায়াগ্রামটা মনে রাখবে। এটা কি হলো? লেটারেল হয়ে গেল। এটা কি হলো? এটা মিডিয়াল মোরাইন হয়ে গেল। এটা কি হলো? এটা হচ্ছে টার্মিনাল মোরাইন হয়ে গেল। ব্যাস, ক্লিয়ার। আবার কি হয়ে গেল? নেক্সট চলো। এরপরে আমরা আলোচনা করব কতগুলো ভূমিরূপ নিয়ে। যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, দেখো যেখানে গ্লাসিয়ার প্রবাহিত হয় সেখানে তো নদীও প্রবাহিত হতে পারে। কারণ কি, সব সময় তো আমাদের আর শীতকাল থাকে না, কখনো কখনো গ্রীষ্মকাল আসে, সেখানে বরফ গলা জলের নদীও প্রবাহিত হতে পারে। তো জল এবং বরফ যখন একসাথে কাজ করে, তার ফলে কিছু ল্যান্ডফর্ম ক্রিয়েট হয় বা ল্যান্ডফর্ম সৃষ্টি হয়। সেই ল্যান্ডফর্ম গুলোকে নিয়ে আমি আলোচনা করব। প্রথমত তাহলে কি, গ্লাসিও ফ্লুভিয়াল ল্যান্ডস্কেপ নিয়ে আমরা আলোচনা করব। গ্লাসিও ফ্লুভিয়াল ল্যান্ডস্কেপ। তো গ্লাসিয়াল ফ্লুভিয়াল ল্যান্ডস্কেপের মধ্যে প্রথম যেটা আমাদের আসে, সেটা হচ্ছে, আমি প্রথম আলোচনা করব ড্রামলিন নিয়ে। ড্রামলিনকে কি বলা হয়? বাস্কেট অফ এগ টপোগ্রাফি। ডিমের ঝুড়ির মতো টপোগ্রাফি আমরা বলে থাকি বাস্কেট অফ এগ টপোগ্রাফি। এই বাস্কেট অফ এগ টপোগ্রাফিটা কি জিনিস, কিভাবে তৈরি হয়, একটু আলোচনা করা যাক। বাস্কেট অফ এগ টপোগ্রাফি যখন বরফের মধ্যে হিমবাহ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, বা বরফ যখন জমে, বরফের সঙ্গে প্রচুর নুড়ি পলি বালি অনেক কিছু জমে যায়, এবং সেইগুলো বরফগুলো যখন পরবর্তীতে গলে যায়, গলে যাওয়ার পরে ওই নুড়ি পলি বালিগুলো বরফের মধ্যে যেগুলো ছিল, সেগুলো কিন্তু জমা হয়ে পড়ে থাকে। এবং সেগুলোকে দেখলে অনেকটা ডিমের একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো ডিম রাখা আছে, এরকম দূর থেকে দেখায়। এরকম অনেকগুলো ডিম রয়েছে মনে হচ্ছে না এই ভূমিরূপগুলো? এই জন্য এটাকে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলা হয়। ডিমের ঝুড়ির মতো টপোগ্রাফি বলতে পারি আমরা। তাহলে বোঝা যাচ্ছে ডিমের ঝুড়ির মতো বা ড্রামলিন কাকে বলি। ড্রামলিন মানেই হচ্ছে বাস্কেট অফ এগ টপোগ্রাফি। কিসের ফলে সৃষ্টি হয়? হিমবাহের ফলে সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট দেখব আউটওয়াশ প্লেন। স্যান্ডার। আউটওয়াশ প্লেনটা কি, কাকে বলবো? A vast flat plain of sediment deposited by meltwater stream in front of the terminal moraine. টার্মিনাল মোরাইনের সামনে যে একটা বৃহৎ সমভূমি সৃষ্টি হয়। কিসের সমভূমি সৃষ্টি হয়? বিভিন্ন পলি বালি নুড়ি জমে যে সমভূমিটার সৃষ্টি হয়। মেল্ট ওয়াটার, এখানে গলা তুষার গলা জল প্রবাহিত হয়, এবং এই সমস্ত নুড়ি পলি বালিগুলো জমা হয়ে একটা ভূমিরূপ তৈরি হয়। সেগুলোকে আমরা বলি আউট ওয়াশ প্লেন। কিসের ভাবে সৃষ্টি হয়? এটা তোমার সৃষ্টি হচ্ছে হিমবাহের ফলে।
এছাড়া এখানে কিছু ভূমিরূপ আমরা দেখতে পাওয়া যায়। এই আউটওয়াশ প্লেন যেখানে সৃষ্টি হচ্ছে, সেখানে কিছু বড় বরফের চাঁইও থেকে যাচ্ছে। এবং বরফের চাঁই থেকে যাওয়ার ফলে কি হয়? পরবর্তীতে যখন গ্রীষ্মের সময় ওই বরফের চাঁইগুলো গলে জল হয়ে যায়, তখন সেটা গর্তের মনে হয়, গর্তের মধ্যে অনেক জল ভরা রয়েছে এবং দেখতে অনেকটা লেকের মতো লাগে। এগুলোকে আমরা বলি ক্যাটেল লেক, ক্যাটেল হ্রদ। কি আমরা বলি এগুলোকে? ক্যাটেল লেক বলি। তাহলে a depression formed by melting of a large buried block of ice, সেগুলোকে আমরা বলি ক্যাটেল লেক। এরপরে চলে আসি কেম। কেম কাকে বলবো? An irregular mound of sand and gravel deposited at the edge of the retreating glacier. retreating glacier এর শেষে যে একটা ইররেগুলার স্যান্ড দিয়ে যে ভূমিরূপ তৈরি হয়, সেগুলোকে আমরা কেম বলি। কেমটা হচ্ছে, মনে রাখবে, কেমটা মনে রাখতে গেলে বোয়া দ্বীপের সাথে কেমটাকে তুলনা করবে। ঠিক আছে? বোয়া দ্বীপের সাথে তুলনা করবে। আমরা যেমন নদীর বদ্বীপ পড়েছিলাম, সেই বদ্বীপের সাথে তুলনা করে মনে রাখতে সুবিধা হবে তোমাদের। বা ডেল্টা যেটাকে বলেছিলাম। এসকারকি a long shiniest ridge of sand and gravel deposited by a stream flowing within a under the ice. আইসের দ্বারা যে একটা লং ভূমিরূপ, একটা রেখাযুক্ত একটা ল্যান্ডফর্ম তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি এসকার। যদি আরো বলি, নদীতে দেখবে, আমরা নদীর সময় পড়েছিলাম না, ন্যাচারাল লেভে পড়েছিলাম না, এই ন্যাচারাল লেভেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এসকার। বরফের সময় এটা মনে রাখবে এসকার, মানে রিলেট করে করে মনে রাখলে মনে রাখতে সুবিধা হয়, ওই জন্যই কথাগুলো আমি বলছি। স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেভে আমরা পড়েছিলাম নদীর সময়, দেখেছিলাম, তখন মনে আছে তোমাদের? যখন নদীর বন্যা হয়, বন্যার সময় নদী তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে পলি বালি প্রভৃতি ধুয়ে নিয়ে আসে এবং নদী তার দুই পাশে জমা করে দেয়। এই দুই পাশে যে জমা করে দিচ্ছে একটা বাঁধের মতো করে, সেগুলোকে আমরা বলেছিলাম স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেভে। একই রকম ভাবে হিমবাহের দ্বারা যখন ওই রকম একটা সরু বাঁধের মতো সৃষ্টি হয়, তখন সেগুলোকে আমরা বলি এস্কার। তাহলে এস্কারটা কার সাথে রিলেটেড? স্বাভাবিক বাঁধকে রিলেট করে মনে রাখবে। আর কাকে রিলেট করে মনে রাখবে? কেমটা মনে রাখবে বদ্বীপকে রিলেট করে মনে রাখবে। ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আরো কিছু জিনিস আমরা দেখে নেব। দেখো, এ ফিল্ড গাইড টু অ্যাসিমেট্রিক্যাল ল্যান্ডফর্ম আমরা দেখব। রোসে মতানে কেমন হয়? জেন্টেল অ্যান্ড স্মুথ হয় এবং অ্যাব্রেশন ক্ষয়ের দ্বারা হয়। ডাউন গ্লাসিয়ারটা কেমন থাকে? স্টিপ থাকে এবং ক্রেগি থাকে। গ্রামলিনের ক্ষেত্রে দেখো, স্টিপ অ্যান্ড আপ গ্লাসিয়ারটা কেমন, আপ সাইডটা কেমন থাকে? স্টিপ অ্যান্ড ব্লান্ট থাকে। আর ডাউন গ্লাসিয়ারটা কেমন থাকে, বা লি সাইডটা কেমন থাকে? তাহলে লি সাইডটা, স্ট্রস সাইডটা থাকে এরকম, আর লি সাইডটা থাকে, লি সাইডটা হচ্ছে জেন্টেল অ্যান্ড এলংগেটেড থাকে, ক্রাগ অ্যান্ড টেলের ক্ষেত্রেও তাই। স্ট্রস সাইডটা থাকছে স্টিফ, আর লি সাইডটা থাকছে জেন্টল। এটা সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখে নেবে। এরপরে ফিওর্ড। ফিওর্ড নিয়ে কিন্তু আমি এই ক্লাসে আলোচনা করব না। ফিওর্ড নিয়ে তোমাদের একটা আলাদা ক্লাস অবশ্যই হবে। ফিওর্ডের সময় তোমাদের যখন আমি এই ল্যান্ডফর্মগুলোকে নিয়ে পড়াবো, সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোকে নিয়ে পড়াবো, তখন কিন্তু ফিওর্ড, কোস্ট, রিয়া ফিওর্ড, ডালমেশিয়ান, সেগুলোকে নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের প্রায় তোমাদের 1 ঘন্টা যাচ্ছে। তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো অলরেডি, এবং আজকের ক্লাসটা আশা করি তোমরা যদি ভালো করে শোনো মনোযোগ দিয়ে, আমি মনে করছি গ্লাসিয়ার থেকে তোমাদের কনসেপ্ট বিল্ড হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু বিশাল কিছু প্রশ্ন আসবে না, ছোট ছোট সূক্ষ্ম কনসেপ্টগুলো থেকেই প্রশ্ন আসবে। আর যখন ছোট ছোট সূক্ষ্ম কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসে, তখনই সবাই ভুল করে। তাই আমি বলবো ছোট্ট সূক্ষ্ম কনসেপ্টগুলোকে ভালো করে মনে রাখতে। এবং অবশ্যই বলো তোমাদের সুবিধা অসুবিধা অবশ্যই জানাবে, বলবে কেমন লাগছে তোমাদের।
পরবর্তী ক্লাসগুলোর জন্য ওয়েট করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো আজকে এই পর্যন্তই।